সো আমরা এবারে মাস থেকে স্টার্ট করব না। প্রথম ক্লাসটা হয়েছে লাইভে হয়েছে, সেটা অবশ্যই দেখে নেওয়া হয়েছে। যারা যারা দেখোনি দেখে নিতে পারো, ঠিক আছে। যেসব জিনিসগুলো আমি এখানে আলোচনা করব সেগুলো র্যান্ডমাইজ হবে। আর বেসিক্যালি আজকে আমি মার্চ এপ্রিলের যে কারেন্ট অ্যাফেয়ার্স, যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলোর ব্যাপারে আলোচনা করছি। মার্চ এপ্রিলের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলোর ব্যাপারে আমি আলোচনা করছি। সো আস্তে আস্তে করা যাক। প্রথমে যে জিনিসটা আমি আগে আলোচনা করে নিয়েছিলাম, কিন্তু ওটার ভিডিওটা যাক নেই, ওটা আমি আবার আলোচনা করে দিচ্ছি। 2016-তে বা 2021-এ WBSSC একবার হয়েছিল, গ্রুপ সি গ্রুপ ডি। তো এবছর 2025-এ হচ্ছে। এটা নভেম্বরে হবে না ডিসেম্বরে হবে না জানুয়ারিতে হবে আমি জানি না। তো আমরা দুটো ফ্যাক্টের ব্যাপারে জেনেছিলাম এর আগের বারে, সেই দুটো ফ্যাক্টের ব্যাপারে অবশ্যই হয়ে গেছে। আমি একটা কাজ করছি, আমি এর আগে কি করব, একটা আমি পিডিএফের মতো বানিয়ে নেব। সেই পিডিএফটা যদি দেওয়ার যদি কোনো মাধ্যম থাকে তো দিয়ে দেওয়ার চেষ্টা করব। বাট আজকে আমি যেহেতু আজকে স্টার্ট করতে হবে, আজকে যেহেতু অতটা বেশি সময় নেই, সেহেতু আমি স্টার্ট করছি। এই মার্চ এপ্রিলটা আজকে স্টার্ট করছি, ঠিক আছে। পরে আস্তে আস্তে স্টার্ট করব, জানুয়ারি থেকে স্টার্ট করব, ডোন্ট ওয়ারি। তো 2025 সালের BRICS শীর্ষ সম্মেলনের আয়োজক কোন দেশটি ছিল? তো এখানে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে ব্রাজিল। তো ব্যাপারটা হচ্ছে কি, জিনিসটার ব্যাপারে কি পয়েন্টের ব্যাপারে ভালোভাবে জেনে নাও, ঠিক আছে। ফার্স্টে যে ফ্যাক্টটা বললাম সেটা কি, ফার্স্টের ফ্যাক্টটা সেটা কি বললাম, সেটা হচ্ছে এখানে একটা জিনিস জানলে যে BRICS, ঠিক আছে। আর এইটার কিসেতে, এইটার বেসিক্যালি শীর্ষ সম্মেলন। এইটার শীর্ষ সম্মেলনে, এর শীর্ষ সম্মেলনে আয়োজক দেশটা, মানে যে আয়োজন করেছে এই পুরা জিনিসটা, কে আয়োজন করেছে? আয়োজন করেছে ব্রাজিল। এবার জিনিসগুলোর ব্যাপারে এক এক করে জানা যায়, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন মাথার মধ্যে আসছে যে BRICS এইটা আবার কি বলে। আর আমরা এরকম নয় যে পুরো একদম ডেফিনেশনের ভিতরে, একদম গভীরের ভিতরে একদম ডেফিনেশনে ঢুকে যাব। আমরা জাস্ট সেটুকুই জানবো যেটুকু আমরা আমাদের প্রয়োজন আছে, যেটুকু আমাদের প্রয়োজন দরকার আছে সেটুকুই জানবো। যেহেতু আমাদের সাধারণ জ্ঞান করবার দরকার, সেই অনুযায়ী আমরা জানবো, ঠিক আছে। আমরা বেশি কিছু ইনফরমেশান আমরা জানবো না, ঠিক আছে। মেন পয়েন্ট, ঠিক আছে, একটাই জাস্ট প্যারা থাকবে, এরকম একটা আমরা ইনফরমেশান জানবো। প্রত্যেকটা আমরা যে যে জিনিস আমরা জিজ্ঞাসা করবো প্রত্যেকটার আমরা শুধুমাত্র আমি জিনিসটা থেকে হয়ে গেলাম। হ্যাঁ, কি বলছিলাম, তো প্রত্যেকটা আমরা জাস্ট একটা প্যারা আমরা জাস্ট মানে জানবো, প্রত্যেকটা আমরা কোশ্চেন জিজ্ঞাসা করব, একটা প্যারাতে আমাদের উত্তরটা আমরা জেনে নেব এবং আমরা সেটার থেকে ভালোভাবে ক্লিয়ার হয়ে যাব। মেন পয়েন্টটা জাস্ট জানতে হবে আমাদেরকে।
সো BRICS হচ্ছে একটা বৃহৎ উদীয়মান অর্থনৈতিক দেশের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। ঠিক আছে, এর অধ্যক্ষগুলোর মধ্যে মেন যে দেশগুলোর নাম তোমরা জানো সেই দেশগুলো আছে। ঠিক আছে, যেমন ব্রাজিল আছে, রাশিয়া আছে, ভারত আছে, চীন আছে, আর দক্ষিণ আফ্রিকা আছে। ঠিক আছে, তো এই যে বিটা, বি ফর কি, বি ফর হচ্ছে ব্রাজিল। ঠিক আছে, বি ফর কি, বি ফর হচ্ছে ব্রাজিল। ওকে, আর ফর কি, আর ফর হচ্ছে রাশিয়া। আই ফর কি, আই ফর হচ্ছে ইন্ডিয়া। সি ফর কি, সি ফর হচ্ছে কি, চীন। আর এস ফর কি, এস ফর হচ্ছে সাউথ আফ্রিকা। স্পেলিংটা ভুল হতে পারে, ঠিক আছে, অতটা বেশি দেখো না কেউ। তো এটা একটা ভূ আন্তর্জাতিক মঞ্চ, ভূ আন্তর্জাতিক মঞ্চ, যার প্রধান লক্ষ্য কি, দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। মানে ভাবো যে ব্রাজিলের কোনো সমস্যা হলো, ইয়ারা সবাই মিলে সব কিছু দেখবে। রাশিয়ার কোনো প্রবলেম হলো, সবাই কিছু দেখবে। ইন্ডিয়ার কোনো কিছু প্রবলেম হলো, সবাই তা মিলে দেখবে। ঠিক আছে, অর্থনৈতিক সহযোগিতা একটা করা। ঠিক আছে, আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় তাদের সম্মিলিত প্রভাব বাড়ানো এবং বহুপক্ষী নীতি সমন্বয় করা। তো ব্যাপারটা আমরা একটু করে বলছি, আমরা জাস্ট ব্যাপারটাকে একটু অনেক কঠিনভাবে বলছি। তো ব্যাপারটাকে আমি একটু সহজভাবে বলার চেষ্টা করি। ঠিক আছে, সহজভাবে আমরা বলবো ব্যাপারটাকে, এই যে ব্যাপারটা আমরা জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, সো BRICS, তো BRICS দেখো, দেশগুলোর মধ্যে নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক অন্যান্য যে বিষয় আছে তাতে সহযোগিতা বাড়াতে, আর কিছু গুরুত্বপূর্ণ আছে, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আছে, সেই প্রভাবকে শক্তিশালী করতে একটা মঞ্চ তৈরি করেছে, ব্যাস। ওকে, বিশেষ হচ্ছে এটা শীর্ষ সম্মেলন, তো বুঝতে পারছো একটা সম্মেলনে আছে। ঠিক আছে, আর 2025-এর কে করেছিল, এটা করেছিল ব্রাজিল। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ওকে, এরপর কি দেখো, বাংলা তথা বাঙালির প্রাণের রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির মধ্য দিয়ে বাংলা সংস্কৃতি বহমান, রাজ্যের স্বকীয়তা বজায় রাখতে জাতীয় সঙ্গীতের মতো বাংলার রাজ্য সঙ্গীত চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে আগে জাতীয় সঙ্গীত ছিল, এখন মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন, করেছেন রাজ্য সঙ্গীত। চালু করেছে। তো তার প্রস্তাব অনুযায়ী কবিগুরু বাংলার মাটি বাংলার জল গানটি রাজ্য সঙ্গীতের মর্যাদা পেয়েছে। তো মমতা ব্যানার্জি প্রস্তাব দিয়েছেন, আর প্রস্তাব দিয়ে দেওয়ার পরে বাংলার মাটি বাংলার জল এই গানটা রাজ্য সঙ্গীতের মর্যাদা পেয়েছে। তো রাজ্য সঙ্গীতের মর্যাদাটা কে পেয়েছে, কোন গানটা পেয়েছে অ্যাকচুয়ালি, বাংলার মাটি
বাংলার মাটি বাংলার জল, বাংলার মাটি বাংলা জল, বাংলার জল। মেবি এখানে আমি কোনো কিছু ভুল করতে পারি, এখানে বাংলার না হয় বাংলা জল হতে পারে, বা যাই হোক হতে পারে, হয়তো কিছু গোলমাল হয়ে যেতে পারে, তো প্রথমে সরি। তো তবে গানের একটি শব্দ বদলের পক্ষে ছিলেন মুখ্যমন্ত্রী, গানের একটা শব্দ বদলের পক্ষে ছিল। বাঙালির বদলে শব্দটি বাংলা হোক, তা চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে বিতর্ক কম হয়নি, টানাপোড়েনও ছিল। এবার সেসবে ইতি পড়ল, নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হলো যে কোনো বদল নয়, বিশ্বকবির গানের যেখানে যা শব্দ ছিল তাই থাকবে, অর্থাৎ বাঙালির শব্দ রেখে শেষ পর্যন্ত রাজ্য সঙ্গীত গাওয়া হবে। কোন স্তবকটি গাওয়া হবে তাও জানানো হয়েছে। ঠিক আছে, এটা একটা খবর হলো। দ্বিতীয় খবরটা কি? দ্বিতীয় খবরটা হচ্ছে নবান্নের নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সঙ্গীত সম্পূর্ণ করার জন্য 1 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে। 1 মিনিট সময় এখানে বেঁধে দেওয়া হয়েছে, 1 মিনিট সময়। তো 1 মিনিট এখানে সময় বেঁধে দেওয়া হয়েছে। জানি না পেনটা কাজ করছে না এখানে। তো 1 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে। রাজ্য সঙ্গীত হিসেবে গাওয়া হবে বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান, বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান। এই সঙ্গীত চলাকালীন উঠে দাঁড়ানো আবশ্যক নয়, তবে কাম্য, এমনই লেখা মুখ্য সচিবের দেওয়া বিজ্ঞপ্তিতে। বুঝতে পারলে? প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস কখন পালিত হয়? 28শে ফেব্রুয়ারি। প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস কখন পালিত হয়? তো আমরা কি জিনিসটা জানলাম? জাতীয় বিজ্ঞান দিবস, জাতীয় বিজ্ঞান দিবস প্রতি বছর কখন পালিত হয়? 28শে ফেব্রুয়ারি। কখন? 28শে ফেব্রুয়ারি। অনেক কিছু মাথার মধ্যে প্রশ্ন আসছে, প্রশ্নগুলো এক এক করে আমি জিজ্ঞাসা করি। তো প্রথম প্রশ্ন আসছে যে এই যে জাতীয় বিজ্ঞান দিবস কার উপলক্ষে কেন চালু করা হয়েছে, এটা হচ্ছে মেন প্রশ্ন। আর এটা আমরা খুব সহজে অ্যান্সারটা চাই। ঠিক আছে, তো বলা যাক যে দেখো এই যে জাতীয় বিজ্ঞান দিবসটা আছে, এই জাতীয় বিজ্ঞান দিবসটা চন্দ্রশেখর ভেক্টর রমন যখন রমন ইফেক্ট আবিষ্কার করেছেন, সেই রমন ইফেক্টের আবিষ্কারের সম্মানে চালু করা হয়েছে। এটা 1928 সালের 28শে ফেব্রুয়ারি সিভি রমন এই রমন ইফেক্ট আবিষ্কারের কথা ঘোষণা করেন। 1928 সালে 28শে ফেব্রুয়ারি, দেখতে পাচ্ছ 1928 সালে 28শে ফেব্রুয়ারি। তো এই আবিষ্কারকে চিরস্মরণীয় করে রাখতে, সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানকে জনপ্রিয় করে তুলতে এই দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণা করা। ঠিক আছে, তো বেসিক্যালি এখান থেকে আরেকটা আমরা আমরা ইনফরমেশন পেলাম যে 1928 সালে হয়েছে। এটা সিভি রমন করেছেন। সিভি রমন রমন ইফেক্টের
যে জিনিসগুলো আছে সেই রমন ইফেক্টের জিনিসগুলো করেছেন, ঠিক আছে। এরপরে কি আছে, এরপরে আছে মহাকুম্ভ 2025, একটি বিশাল পরিচ্ছন্নতা অভিযানে 15,000 পরিচ্ছন্নতা কর্মী অংশগ্রহণের মাধ্যমে একটি নতুন গিনিস ওয়ার্ল্ড স্থাপন করেছে। 15,000 জন পরিচ্ছন্ন করেছেন, সাফ করেছেন, 15,000 জন, 15,000 জন সাফ সাফাই করেছেন। তো 15,000 জন সাফ সাফাই করার জন্যে পনেরো হাজার জন সাফ সাফাই করার জন্য এখানে এটা অ্যাকচুয়ালি একটা ইয়াতে পরিণত হয়ে গেছে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে পরিণত হয়ে গেছে। সেটা কোথায়? মহাকুম্ভতে। দেখতে খুব অসুবিধা হচ্ছে, উফ। ওটার ব্যাপারে একটু পরে আসছি। এখান থেকে দেখা যাচ্ছে না ভালোভাবে। পুষা কৃষি বিজ্ঞান মেলা 2025 কোথায় আয়োজন করা হয়? পুষা কৃষি বিজ্ঞান মেলা কোথায় আয়োজন করা হয় বেসিক্যালি? তো এটা আয়োজন করা হয় নয়াদিল্লিতে। নয়াদিল্লিতে আয়োজন করা হয় পুষা কৃষি বিজ্ঞান মেলা। একসাথে এটা আর একসাথে ওটা কি করে করবো বুঝতে পারছি না। যাই হোক, যখন স্টার্ট করে দিয়েছি ফিনিশও করি। সো এখান থেকে প্রশ্নটা আসছে যে পুষা কৃষি বিজ্ঞান মেলাটা কি বটে অ্যাকচুয়ালি। তো আমরা জানবো যে পুষা কৃষি বিজ্ঞান মেলাটা কি বটে অ্যাকচুয়ালি। তো বেসিক যে উদ্দেশ্যগুলো আছে সেই উদ্দেশ্যগুলো আছে কৃষকদের কাছে কৃষি সম্পর্কে সর্বশেষ গবেষণা, নতুন প্রযুক্তি এবং উন্নত বীজ, নতুন যন্ত্রপাতি, আধুনিক চাষবাসের পদ্ধতি পৌঁছানো, সেসব তো আছে। তো এইটা অ্যাকচুয়ালি সে ঠিক আছে, মূল বিষয়টা আমরা বুঝতে পেরে গেছি যে পুষা কৃষি বিজ্ঞান মেলা কিসের জন্য হয়। এরপর আমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি পুষা নামটা কিসের জন্য হয়েছে এখানে।
পুষা নামটা কিসের জন্য হয়েছে? তো এই ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট বা IARI ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, যেটাকে পুষা ইনস্টিটিউটও বলা হয়। তো এই প্রতিষ্ঠানটা অ্যাকচুয়ালি কি হয়, 1905 সালে পুষা নামে একটা বিহারের একটা স্থানে, মানে বিহারের কি বটে, পুষা বলে একটা জায়গা ছিল, পুষা। তো সেই বিহারের পুষা জায়গা থেকে এই জায়গাটার নামটা হয়েছে। আর নয়াদিল্লিতে বুঝতেই পারা যাচ্ছে যে এটা নয়াদিল্লিতে আছে। এবারে মেন প্রশ্নটা এটা আসছে যে বিহারের পুষাতেই যখন এটা মানে আমরা যে জিনিসটা বলছি যে মানে মেন বিষয়টা হচ্ছে যে পুষা বিহারে যদি অবস্থিত, তাহলে এটা নয়াদিল্লিতে কেন এই বিজ্ঞান মেলাটাকে করা হয়েছে, এটা প্রশ্ন আসতে পারে। নয়াদিল্লিতে কেন 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 হয়েছে? নয়াদিল্লিতে বেসিক্যালি কিসের জন্য হয়েছে, আয়োজন করা হয়েছে নয়াদিল্লিতে। দেখো মানে ভাবতে লাগে যে বিহারের পুষার থেকে যখন এটা তৈরি হয়েছে, তো এইখানেই যদি ইয়ারা কি করতো, ইয়ারা যদি এখানেই যদি অনুষ্ঠিত করতো তো ভালো লাগতো, বিহারি লোকেদের অনেক ভালো লাগতো, বেসিক্যালি বিহারি লোকেদের অনেক ভালো লাগতো। বিহারি লোকেদের অনেক ভালো লাগতো। তো বিহারি লোকেদের অনেক কিছু ভালো লাগতো, কিন্তু নয়াদিল্লিতে করা হয়েছে একটা জিনিস আমি জানতে পারলাম যে 1934 সালে 15 জানুয়ারি কি হয়েছে, বিহারের একটি ভয়াবহ ভূমিকম্প হয় বিহারে, আর যার ফলে পুষার মূল ক্যাম্পাস আর ভবনগুলা কি হয়, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর এরপরে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় যে এত গুরুত্বপূর্ণ একটি গবেষণা কেন্দ্র ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া দরকার। ওই জন্য নয়াদিল্লিতে এখানে করা হয়েছে জিনিসটা, ঠিক আছে। যাই হোক, এতগুলো ইনফরমেশন দেওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু তবুও দিয়ে দিলাম। নেক্সট ইনফরমেশনে যা যাক। নেক্সট ইনফরমেশন কি, ওডিআই ক্রিকেটে 11,000 রান করা দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় রোহিত শর্মা। ওডিআই ক্রিকেটে 11,000 রান করা দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় হচ্ছে এটা এক মিনিট, এটাতে কনফিউশন আছে। ওডিআই ক্রিকেটে 11,000 রান করা দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় কি বললাম আমরা, ওডিআই ক্রিকেটে 11,000 রান করা দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় না কি ছিল জিনিসটা? 11,000 রান করা দ্বিতীয় দ্রুততম খেলোয়াড়, হ্যাঁ।
তো ওটা হচ্ছে রোহিত শর্মা। তো 261 ইনিংসে মাইল ফলক স্পর্শ করেন। আর এই তালিকায় শীর্ষে অর্থাৎ দ্রুততম খেলোয়াড় হচ্ছে বিরাট কোহলি, যে 222 ইনিংসে 11,000 রান পূর্ণ করেছিল। 222 ইনিংসে। তাহলে রোহিত শর্মা ঠিক আছে, রোহিত শর্মা 261 ইনিংসে 11,000 রান করেছে। আর বিরাট কোহলি 222 ইনিংসে 11,000 রান করেছে। তো ই হচ্ছে প্রথম, ই হচ্ছে দ্বিতীয়। ঠিক আছে, ই হচ্ছে প্রথম, ই হচ্ছে প্রথম, ই হচ্ছে দ্বিতীয়। তো ওটা কিসে? ওটা হচ্ছে ওডিআই ক্রিকেটে। ঠিক আছে, ওডিআই ক্রিকেটে এটা। এবারে সেবির নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়? নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়? ওটা হচ্ছে তুহিন কান্ত পান্ডেকে। কাকে? তুহিন কান্ত পান্ডেকে। প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসতে পারে, প্রশ্ন এটা আসতে পারে যে সেবি জিনিসটা কি বটে, আর মানে ইন্ডিয়ার এই যে সেবি জিনিসটা কি বটে, আর এই যে নতুন চেয়ারম্যান, এই যে চেয়ারম্যান পদটা অ্যাকচুয়ালি কি বটে? প্রশ্ন, এই যে সেবিটাই বা কি, সেবিটাই বা কোন ক্ষেতের মূলা, আর নতুন চেয়ারম্যানটাই বা কোন ক্ষেতের মূলা, ওটাকে জানা যাক। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ক্যাপিটাল মার্কেট, শেয়ার বাজার, বন্ড বাজার যেগুলো হয় সেগুলাকে নিয়ন্ত্রণে রাখা হচ্ছে কাজ। ঠিক আছে, দেখো সেবির প্রধান কাজটা কি? রুল তৈরি করা। কিসের? শেয়ার বাজারের রুল তৈরি করা হচ্ছে সেবির কাজ। ঠিক আছে, মানে যদি কোনো কিছু প্রতারণা হয় ওটাকে বন্ধ করা। আর যে বিনিয়োগকারীরা আছে, যে বিনিয়োগ করে, ঠিক আছে, যেমন ইউজারদের মধ্যে যাতে সচেতনতা যাতে বৃদ্ধি করে ওটার ব্যাপারে দেখা। ঠিক আছে, বুঝতে পারা গেছে?
এবারে সেবির যে চেয়ারম্যান তার মেন কাজটা কি? তার মেন কাজটা হচ্ছে, দেখো সংস্থা একটা আছে, ওটাকে করা, লিড করা, নেতৃত্ব করা, এই যে বোর্ডটা আছে ওটাকে চালানো, ঠিক আছে, মেন কাজগুলো থাকে। সরকারের সাথে সমন্বয়, বাজারের স্থিতিশীলতা, ঠিক আছে। আচ্ছা, মানে তুহিনকান্ত পান্ডেকে আমরা কিভাবে মনে রাখতে পারবো বাবু? আমি একটা জিনিস বলছি, ঠিক আছে। দেখো, শাহরুখ খানকে আমরা কিসের জন্যে মনে রাখতে পারি? শাহরুখ খানকে আমরা এই জন্যেই মনে রাখতে পারি কারণ শাহরুখ খানের কিছু একটা এন্টারটেনিংয়ের কিছু একটা বিষয় আছে। তো আমরা খুঁজবার চেষ্টা করি যে তুহিনকান্ত পান্ডের কোনো কিছু এন্টারটেইনিং, কোনো কিছু হাসির কোনো কিছু জিনিস আছে, এটা খুঁজবার চেষ্টা করি। তো তুহিনকান্ত পান্ডের কিছু হাসির কোনো কিছু বিষয় যদি পাওয়া যায় তো সেটা যদি দেখি তো তুহিনকান্ত পান্ডের কোনো সেরকম হাসির কোনো কিছু নাই, এন্টারটেইনিংয়ের কোনো কিছু নাই। কিছু নাই সেরকম। আমার ঘাড়টা ব্যথা করছে, এরকমভাবে পড়ানো খুব মুশকিল। বোর্ডে আনতে হবে, কারণ এরকমভাবে পড়িয়ে আমার পড়ানো যাবে না, কারণ ঘাড়টা প্রচণ্ড ব্যথা করছে। আর এখানে বসলে পেছনটা